আজকে তো আপনাদের 25 নম্বর ক্লাস, ঠিক না? জি স্যার। 25। তো শুরুতে আমরা কিছু আপনাদের দিয়ে দেখতে চাচ্ছি, স্ক্রিন শেয়ার দেখতে চাচ্ছি, যে আপনাদের মধ্যে যারা স্ক্রিন শেয়ার করেন নাই, আমাদের গত ক্লাসের টপিকসগুলো নিয়ে কারা কি প্র্যাকটিস করছেন একটু বলেন তো। লাস্ট ক্লাসের কি টপিকস ছিল? বেস 19 এর ক্লাস 2 স্যার। ক্লাস 2 এর হিস্টোরি ক্লাস ওইটা তো আমরা দেখলাম। ও আচ্ছা, ওই যে ছবিকে সাদা কালো করার বিষয়টা। জি স্যার। না, সাদা কালো তো আমরা দেখিনি। স্যার সাদা কালো দেখছিলাম আমরা সন্ধ্যার বেশি। জি জি সন্ধ্যা। ঠিক আছে, আমরা ক্লাস 2 ছিল স্যার। বুঝতে পারছি। আমি কাজ দেখাবো রোজ কাজ করতে তাইলে আমরা আজকে দেখতে চাচ্ছি ক্লোন টুলের ব্যবহার, ঠিক আছে? স্যার বলছিলেন কাজ দেখবেন দেখাবো স্যার। বুঝি নাই। আপনি না বললেন স্যার কাজ দেখবেন, কাজ কি দেখাবো স্যার? হ্যাঁ, কাজ আমরা তো দেখাইতে চাইছিলাম আপনাদের। করছি স্যার। হ্যাঁ, সীমা আক্তার না, আমরা আসলে একজনের প্রেজেন্টেশন প্রতিদিন দেখতে চাই না। গত ক্লাসে যারা প্রেজেন্ট করেন নাই এরকম একজন দেখাইতে হবে, যেমন লিমা বেগম কিংবা হামিদ তাহমিনা কিংবা সোনিয়া জাসনাত জেনিফার, আপনাদের থেকে কেউ দেখাইতে হবে, কিংবা জুমায়রা তাসকিয়া। মানে আপনাদের বাই রোটেশন একজন যিনি প্রেজেন্টেশন দেখাবেন একটা ক্লাসে, পরের ক্লাসে উনি আর দেখাবেন না, অন্যজন দেখাতে হবে। এই যে চারজনের নাম বলছি, আপনাদের মধ্যে কেউ পারবেন দেখাইতে? জুমায়রা তাসকিয়া কি আছেন? জি স্যার। আপনি কি কিছু কাজ করছেন ফটোশপে? ক্লাস বলতে প্র্যাকটিস নাকি স্যার? হ্যাঁ, কিছু করছেন আপনি, কাজ করছেন কিনা বলছি। জি স্যার করছিলাম, গ্রুপে দিছিলাম স্যার, গ্রাফিক্স গ্যালাক্সিতে। আচ্ছা, গ্লাসকিতে দিয়েছেন আপনি। আচ্ছা, আর লিমা বেগম? লিমা বেগম কি কিছু করছেন? লিমা বেগম এবং জুমায়রা তাসকিয়া। জুমায়রা তাসকিয়া তো করছেন বলছি। আমি কাজ করি নাই স্যার, একটু প্রবলেম ছিল। এটা তো আপনার কি, আমরা তো গত 2 ক্লাস আপনার প্রবলেম কয়দিন ধরে, এখনো কি প্রবলেম আছে নাকি সলভ হয়েছে? সেই একটু প্রবলেম স্যার, একটু বেশি মানুষের জন্য একটু প্রবলেম। কম্পিউটারে বসতে সমস্যা কি? মানুষ বেশি হইলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা কম্পিউটারে বসতে পারেন না? একটু কাজ ছিল স্যার, এই জন্য বসতে পারি না। আমাদের আসলে প্রায়োরিটি দিতে হবে, বুঝছেন? কারণ হচ্ছে কি, যে আপনি শুধু ক্লাস যদি দেখেন, কিছুদিন পরে আপনি আর কিছুই করতে পারবেন না, একসময় তারপরে জ্বরে পড়ে যাবেন। তো আপনার আদার কাজগুলা একসময় কেউ হিসাব করবে না। নেক্সট ক্লাসে স্যার ইনশাআল্লাহ দিব, কাজ দিব স্যার নেক্সট ক্লাসে, সামনের ক্লাসে। আমরা একটা বিষয় বলি, আমাদের এরকম আমি পাইছি, ধরেন একটা ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার যারা আছেন, কেউ কেউ দেখা গেল সে ফ্যামিলির বিভিন্ন কাজে ব্যস্ত। তো এই যে ফ্যামিলির কাজে আপনি ব্যস্ত থাকবেন, এন্ড অফ দ্য ডে কিংবা এন্ড অফ দ্য ইয়ার আপনি যখন ফটোশপে যদি দক্ষ হয়ে যান, আপনি ওই ফ্যামিলিতেই আপনি যে রেসপেক্ট পাবেন, এন্ড অফ দ্য ইয়ার যদি ফটোশপে আপনি কিছুই না শিখেন কিংবা কোনো স্কিলে, ফটোশপ আদার যে কোনো স্কিলে
ফ্যামিলি ব্যস্ততার জন্য কিছু না শিখেন, ওই ফ্যামিলিও আবার আপনাকে বলবে যে আপনি অযোগ্য, আপনি কোনো কাজ পারেন না, ফ্যামিলি আপনাকে ব্লেম দেবে, বুঝছেন? মানে এটা যার জন্য আপনি চুরি করবেন সেই আপনাকে চুর করবে, বুঝতে পারছেন? ফ্যামিলির ব্যস্ততার জন্য আপনি লেখাপড়া করতে পারেন না, মনে করেন ফ্যামিলিকে সময় দেন, ওই ফ্যামিলি আপনাকে একসময় বলবে যে আপনি মূর্খ, আপনি কিছু পারেন না। আর যদি আপনি ফ্যামিলিকে একটু সেলফিশ হয়ে ওইসব বিষয়কে কিছু ইগনোর করে আপনি কিছু অর্জন করেন, ফ্যামিলি একসময় আপনাকে রেসপেক্ট করবে, বুঝছেন? আপনাকে মর্যাদা দিবে যে আপনি এই কাজটা করেন, পারছেন এই জন্য। তো এটা আসলে বুঝতে হবে, আপনার নিজের জন্য আপনি সেলফিশ হতে হবে, আপনার নিজেরটা আপনি আগে দেখতে হবে, তারপরে আদার থিংস দেখবেন। তো শেষ এরকম করলে শেষে কিন্তু আপনি এটার জন্য মানে যে হবেন, প্রশংসা পাবেন, বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। ওইটাই আর কি। এটা আপনাকে বুঝতে হবে যে আপনি অন্যদের জন্য আপনি ব্যস্ত থাকবেন, শেষে অন্যরাই আপনাকে বলবে যে অমুকের মেয়ে, অমুকের বোন অনেক কিছু করে, আপনি তো কিছুই পারেন না। জেনিফার কি বলেন? জি স্যার, একদম সঠিক কথা বলছেন। এই জিনিসটা কিন্তু খুবই আমরা অনেকেই বুঝি না, কিন্তু শেষে আমাদেরই ওই ফ্যামিলি থেকেই শুনতে হবে যে আমরা অযোগ্য, আমরা মূর্খ, আমরা কিছু পারি না, অমুকের মেয়ে পারে। এমনকি আপনার আরেক বোন যদি করে আপনি করেন না, ওইটাও এক্সাম্পল দিবে, তোমার বোন পারে তুমি পারো না। যদি বলেন আপনি যে আমার তো এই ছিল সেই ছিল, ব্যস্ত ছিলাম, ওইটা ছিলাম, তখন বলবে এগুলো আপনার বাহানা, আপনি পারেন না এই জন্য এই বাহানাগুলো দিচ্ছেন। তো যে জন্য আপনার নিজের প্রয়োজনে, হ্যাঁ, আপনি নিজের ওইগুলাকে প্রয়োজনে স্বার্থপূর্ণ হলে হয় না, হ্যাঁ সেটাই, খুব সমস্যা হয়েছে, নিজেই ঠকতে হবে। নিজের উপরেই পড়ে এসে পড়ে এটা, এই ব্যাপারটা জি। আপনার বুঝতে হবে। যাই হোক, আমরা যে করতেছে ক্লাসেই ঢুকে যাই আমরা। ক্লোন টুলটা আজকে আমরা দেখি। ক্লোন টুলে আমাদের যে বিষয়টা হচ্ছে, ক্লোন বিষয়টা তো আমরা বুঝি, ক্লোন ক্লোন শব্দটা বুঝেন না কে আছেন বলেন তো? আমি মনে হয় স্ক্রিন শেয়ার করি না এখনো, না? না স্যার। তানিয়া জান্নাত বলেন তো ক্লোন বলতে আপনি কি বুঝেন? তানিয়া জান্নাত জুমা। আপনি কি মাইক্রোফোন আছে? আর আরেকজন হচ্ছে কি নাম, উনি তো মাইক্রোফোনে একেবারেই আসে না। তানিয়া জান্নাত জুমা, আপনার কি মাইক্রোফোন আছে? যদি আপনার মাইক্রোফোনে প্রবলেম হয় আপনাকে টেক্সট দিয়ে বলতে হবে, আপনি চ্যাটে মেসেজ লিখেন। একেবারেই সাইলেন্টলি আসলে আমাদের ক্লাসে এলাও না, আপনি থাকতে পারবেন না। প্রশ্ন করলে যদি আনসার না দেন আপনাকে আমরা লেফট করব। সায়মা ইসলাম, আপনি কি বলতে পারবেন ক্লোন বলতে কি বুঝে, কি ক্লোন শব্দটার মানে কি? সায়মা ইসলাম জি স্যার, মানে বলেন। ওইটা এখনো ক্লিয়ার বলতে পারবো না। ক্লিয়ার না বললে স্পষ্টই বলেন, আপনার মতো করে বলেন। এটা তো কাজ করা হয় না স্যার, মানে তেমন বুঝি না আর কি। এটা এমনি একটা জেনারেল ওয়ার্ড, এটা আসলে কম্পিউটারের ওয়ার্ড, এরকম কিছু না। কৃত্রিম ব্যক্তিসত্তা মেবি স্যার। কি বলছেন আবার বলেন, বুঝি নাই। বলছেন কৃত্রিম ব্যক্তিসত্তা না ক্লোন? না, এরকম হবে না। ক্লোন মানে নকল স্যার। আর ক্লোন মানে একটা অন্য আরেকটা স্যার। ক্লাউনের স্পেলিংটা বলুন স্যার।
ক্লাউন না, হ্যালো CLONE। এখানে দেখেন এই যে স্যার CLONE। অনুরূপ। এটার মানে তো স্যার মেবি একটা অনুরূপ কপি না, মানে একই রকম, একদম সেম টু সেম। ঠিকই আছে, এটাই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে না? জি স্যার। তাইলে ক্লোন হচ্ছে এক্সাক্ট যেভাবে আছে একটা জিনিস আরেকটা করা। এই নকলও আমরা বলতে পারি, যেমন হিউম্যান ক্লোন। আপনার মতো যদি আমরা আরেকজনকে তৈরি করে ফেলি, এটা হচ্ছে আপনার ক্লোন, বুঝছেন? এটা সায়েন্সে করতে পারে এখন। হিউম্যান ক্লোনের অনেক দূর আগাইছে, এটা যদিও সিক্রেট গবেষণা, কিন্তু অনেকেই মনে করে যে বিজ্ঞানীরা এটা করতে পারে এখন। হয়তো আমরা এটা প্রকাশ্য আসে না বিষয়টা, কিন্তু এটা করা যায়। সায়েন্স এতটুকু আগাইয়া গেছে, কিন্তু আমরা কি এটা নিষিদ্ধ, এই হিউম্যান ক্লোন করা আইনত নিষিদ্ধ, যে জন্য ওইটা প্রকাশ্য না। কিন্তু এমনি বেড়া কিংবা আরো বিভিন্ন প্রাণীর ক্লোন কিন্তু করা হয়। আপনি যদি মানব ক্লোনিং নিয়ে একটা সার্চ দেন, বাংলা নাই আমার এটা, এখানে বাংলা নাই অবশ্য, যাই হোক আমি সার্চ দিচ্ছি না এখন। তো সেটাই আগে তো মোটামুটি আমরা বুঝতে পারছি, ক্লোন হচ্ছে একই জিনিসকে একাধিক করা, একইভাবে আরেকটা জিনিস তৈরি করা ক্লোন। তো হিলিং ব্রাশ টুল এবং ক্লোনের মধ্যে একটা সিমিলারিটি আছে, মিল আছে। আমরা এটা দেখি। আমরা অন্য একটা ফুল নিয়ে আসি যেখানে অনেক বেশি ফুল আছে। আমরা যে হিলিং ব্রাশ টুলের যে কাজটা দেখছিলাম, যে আমি যদি এই ফুলটাকে আবার আরেকটা ফুল এখানে করতে চাই, বুঝতে পারছেন? তো আমরা কি করি, হিলিং ব্রাশ টুলের ব্যবহার করি। এখানে আরেকটা বিষয় আপনাদের মধ্যে আমি বলি নাই, যে আপনি হিলিং ব্রাশ টুলের ব্যবহার করার আগে যদি সিলেক্ট করে নেন, তাহলে কি সুবিধা হয় জানেন? যে ওই অংশটাই শুধু হবে, অন্যটা হবে না। ধরেন আপনি এটা আপনি নিলেন, নিয়ে এই জায়গায় আমি ব্রাশটা একটু বড় করলাম, সিলেক্ট না করলে আসলে হবে না, সিলেক্ট থাকলে হবে না। এক্ষেত্রে আবার আরেকটা পদ্ধতি আছে, এখন আমাদের হতে পারে, দেখেন এই ফুলের বাইরে যাচ্ছে না, বুঝতে পারছেন? জি স্যার। এটা কিভাবে করছি জানেন? হিলিং ব্রাশ টুল তো হয় না, কি দিলাম? এটা এই জন্য হচ্ছে না যে আমাদের এই লেয়ারে থাকতে হবে। সেপারেট লেয়ার থাকলে বুঝছেন, ওটা কালারের সাথে অ্যাডজাস্ট হবে না। এখন দেখেন আপনি এটা কালারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। কয়েকবার দিলে এটা আসলে উঠে যায়। ব্যাপারটা আবার দেখাই আমি। আমি কিবোর্ড কমান্ডটা শো করি আপনাদের বোঝার জন্য। এটা কিন্তু আলাদা লেয়ার, আমি কপি পেস্ট করে দিছি, বুঝছেন? তো জেনারেলি হয় কি, আপনি যদি একটা ছবিকে কপি করেন, এটা তো যেভাবে আছে এইভাবেই কালার আছে, ঠিক না? জি একই কালার। হিলিং ব্রাশ টুলের স্পেশালিটি কি ছিল, যে যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে কালার দিবেন। হ্যাঁ, কালারটা অ্যাডজাস্ট হবে ব্যাকগ্রাউন্ডের সাথে। ধরেন আমি এটা নিলাম, নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে যদি এখানে দেই, ওইটা ওইটার সাথে মিলে যাচ্ছে, এটাই তো আমরা চাইছি বলছি, ঠিক না?
এই হচ্ছে এই টুলের বৈশিষ্ট্য। আর ক্লোন টুলের বৈশিষ্ট্য কি দেখেন, ক্লোন টুলের বৈশিষ্ট্য হচ্ছে ওইটা ওই আলোর সাথে অ্যাডজাস্ট হবে না। মানে এখান থেকে আপনি নিছেন নিয়ে এই জায়গার মধ্যে করতেছেন, এটা এখানে আলোর সাথে অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু যদি আপনি ক্লোন করেন তাহলে যে কালার আছে ওই কালারটাই আপনার থাকবে। ব্রাশটা আমরা বড় করি, ওই কালারটাই থাকবে, আপনার এটা অ্যাডজাস্ট হবে না, আলোর সাথে এটা অ্যাডজাস্ট হবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে হিলিং ব্রাশ টুল এবং ক্লোন টুলের মধ্যে বেসিক পার্থক্য। কিন্তু হিলিং ব্রাশ টুলে আমাদের বেশি কন্ট্রোল নাই, কিন্তু ক্লোন টুলের মধ্যে কিছু কন্ট্রোল আছে। কন্ট্রোল কি? কন্ট্রোল হচ্ছে এরকম যে আপনি অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারেন, রিসাইজ করে ফেলতে পারেন, আরো বেশ কিছু কাজ আছে আপনি করতে পারেন। আমরা একটা ছবি নিয়ে আসি এটা বোঝার সুবিধার জন্য। মানুষের ছবি, অ্যানিমেলও দেখতে পারি। এই পাখির উপরে আমরা কাজ করতে পারি, এবার হাঁস। তো আমি যদি হাঁসটাকে জেনারেলি ক্লোন করতে চাই, যে সাইজ আছে এই সাইজেই আসবে, ঠিক না? এটা পরিবর্তন হবে না সাইজটা। তো আমি এখানে দেখেন, আমরা ক্লোনটা তো এখানে বুঝছি, জেনারেল ক্লোনে তেমন কিছু নাই। ক্লোনের মধ্যে এখানে যদি আপনি যান, ক্লোন সোর্স আছে, এটার কাজ দেখেন একটু। এখানে আপনি একাধিক সিম্পল ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আপনি, হাঁসটা তো পুরো বড় হয়ে গেছে, কয়েকটা অবজেক্ট থাকতে হবে। হাঁসটার উপরে আমরা কাজ করব, তার উপরে আমরা একাধিক অবজেক্ট আছে এরকম একটা জিনিস নেই, এখানে অনেকগুলো অবজেক্ট আছে, ঠিক না? তো আমরা যদি ধরেন এখান থেকে আমি আপাতত একটা সিম্পল নিলাম, নেওয়ার পরে একটা ড্রয়িং করলে তো এটাই হবে, ঠিক না? যদি আমি সেকেন্ডটাতে গিয়ে আরেকটা সিম্পল নেই, এটা হচ্ছে এই। এখন দেখেন এটাতে গেলে আপনি পাবেন ওইটাই, ওই অংশ। বুঝতে পারছেন? আর এটাতে গেলে আপনার আর নিতে হচ্ছে না, এটাতে গেলে আপনি ওই নিচেরটাই পাবেন। এইভাবে একাধিক ক্লোনের অংশ আপনি করে রাখতে পারেন। এটা যাওয়া মানে হচ্ছে আপনার ওই প্রথমটা আসা, যেখানে আসো ওইখানে যেতে হবে, কিন্তু 3-তে ছিল আমরা, ওই জায়গায় যেটা নির্দিষ্ট করতেন ওখানে গিয়ে কাজ করতে হবে। প্রথমটাতে গেলে, প্রথমটা কি ছিল? এটাতে আপনি কাজ করতে পারেন। আর থার্ড ছিল মনে হয় এটা, কোনটা ছিল? এটা। এভাবে আপনি টোটাল এখানে 5টা ক্লোন নিতে পারেন, নিয়ে হাতে রেখে দিতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। এই একটু অ্যাডভান্স কাজ এখানে আছে, যে আমি এটার একটা ক্লোন নিলাম, যে কোনো সময় এটাকে আবার আমি রি-এডিট করতে পারবো। বুঝতে পারছেন? মানে প্রথমটাতে আবার যাই আমরা, গিয়ে আমরা হয়তো এটা থেকে এটার ক্লোন নিয়েছি, এটাকে আমি এখানে রাখলাম, এতটুকু রাখছি। পরবর্তীতে যদি আমি মনে হয় যে একটু লম্বা করতে পারি, কিন্তু এটা এতটুকু রেখে ধরেন সেকেন্ড ক্লোন হিসাবে আমি নিচ্ছি এটাকে। আমি সেকেন্ডটাতে গেলাম, গিয়ে এই ক্লোনটা নিলাম এখানে, এটাকেও আমি একটু মাথাটাই শুধু রাখছি। থার্ড আমি গেলাম এটার উপরে, গিয়ে এটাকে আমি এখানে রাখতে চাচ্ছি। বুঝতে পারছেন? এখন কোনো কারণে যদি আমার মনে হয় যে এটাতে আমি আবার এডিট করব, তাহলে এটা যেহেতু 1, আমি 1-এ গিয়ে এটাকে দেখতে পারি, ঠিক না? এটাতে আমরা জানতে হবে কোনটা কি, ওই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। আমার মনে হয় এটা আমরা বুঝতে পারছি, এই হিসাবটা, ঠিক না? সেকেন্ড যেটা হচ্ছে যে আপনি যদি
এটাতেই দেখেন, এই তো হচ্ছে আমাদের একটা, ঠিক না? এটাতেই আমরা এখন করতে পারি। এই যে রিফ্লেক্ট যে ব্যাপারটা আছে, রিফ্লেক্টটা হচ্ছে কি, যে আমি যদি এটার ক্লোন নেই, সাধারণত যে অ্যাঙ্গেলে আছে এই অ্যাঙ্গেলেই এটা আসতেছে, ঠিক না? আমি যদি এটা নেওয়ার আগে এখানে এটা দিয়ে দেই, তাহলে এটা উল্টা আসবে। দেখেন আপনি, এটা উল্টা আসতেছে, বুঝতে পারছেন? বিপরীত হয়ে যাবে, বিপরীত। আর যদি আপনি উল্টা নেওয়ার সময় ওইখানে সাইজটাও পরিবর্তন করেন, 50 দিয়ে দেন, 50, তাহলে ওই হাঁসটা এখানে ছোট হয়ে আসতেছে, বুঝতে পারছেন? ছোট হয়ে আসলে কি হয়, মোটামুটি এটার যে আপনি ক্লোন করছেন এটা বোঝা যাবে না, কি বলেন? জি স্যার। ধরেন আপনি এখানে যদি করেন, এখন এটাকে আবার নেন, আমাদের এখানে 50% আছে, রিফ্লেক্ট আছে, এই তো ছোট করে আরেকটা হাঁস দিয়ে দিলাম। মোটামুটি এটা বুঝছি আমরা। আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল, আমি যদি চাই যে অ্যাঙ্গেলটা পরিবর্তন করব, এখানে ধরেন আপনি এই দুইটা, মানে যদি আপনি ইকুয়ালি করতে চান তাহলে তো এই দুইটা এখানে লিঙ্ক দেওয়াই আছে, এটা যদি উঠিয়ে দেন আপনি, এটা উঠিয়ে দিলে কি হবে বলতে পারেন? এটা দিলে কি হয় এবং না দিলে কি হয়, এটা কিন্তু আপনাদের জানার কথা সবারই। স্যার দিলে অটোমেটিক্যালি হবে, আর যদি উঠিয়ে দিই ওইটা নিজে নিজে করতে পারবো। জেনারেলি হচ্ছে কি, এটা দেওয়া থাকে। আমি এখানে 50 করছিলাম, নিচেই কিন্তু 50 হয়ে গেছে, কিন্তু যদি আমি এটা এই লিঙ্কটা অফ রাখি, তাহলে এখানে যদি আমি এখন 25 দেই, নিচে কিন্তু 25 হয় না। তার মানে কি, এখন আমি করলে, এখন যদি আমি করি তাহলে লম্বা, একটু লম্বাটে হয়ে যাচ্ছে, ঠিক না? নিচের দিকে স্কেলটা পরিবর্তন হয়ে যাচ্ছে, হাইট 50, ওয়াইডটা হয়ে যাচ্ছে 25, মানে এটা একটু লম্বাটা হয়ে গেছে। এক্সাক্ট যদি আমি এখানে বিপরীত করে ফেলি, এটা 50 আর নিচেরটাতে আমরা যদি দেই 25, তাহলে কি হবে দেখেন, দৈর্ঘ্য বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই গেল এটা। তারপরে যেটা হচ্ছে রোটেট। রোটেট তো আমরা বুঝি যে আমি যদি চাই আমার এই যে অবজেক্টটাকে আমি নিচ্ছি, আমরা সমানই রাখি, 50-50 রাখি, আর অ্যাঙ্গেলটাকে যদি আমি ঘোরাই, আপনি এরকমও দেখতে পারেন। আপনি ব্রাশটাকে একটু বড় করে নেবেন, ব্রাশ যদি আপনি বড় করে নেন, সরি, তাহলে কিন্তু আপনাকে দেখায় আপনি কি লিখতেছেন, ঠিক না? ব্রাশ বড় করা মানে কি, আপনাকে, আপনি আবার দেখেন এখানে আমি ইয়ে করলাম, এখন ব্রাশটা বড় আছে, ঠিক আছে, আরো বড় করে দেখেন আপনি কি দেখাচ্ছে আপনাকে, এই এটা তো ফ্লিপ আছে, এই জন্য এই দুইটাকেই দেখাচ্ছে এখানে একসাথে। তো আপনি ছোট করে, আমরা দুইটা আমরা একসাথে নেব না, এই হচ্ছে আমাদের ব্রাশ, ঠিক আছে? এখন আমি চাচ্ছি অ্যাঙ্গেল পরিবর্তন করব। এখানে দেখেন আপনি যদি লাইভ অ্যাঙ্গেল পরিবর্তন করেন কি হয়, খুব স্লোলি হচ্ছে। আমি সরাসরি লিখে দিই, 90 ডিগ্রি দিয়ে দিই, এই যে উল্টা হয়ে গেছে। কিংবা আমি যদি এটাতে 45 ডিগ্রি দেই, তাহলে কি হয় দেখেন, এই এরকম হয়ে গেছে হাঁসটা। এটা আমরা বুঝছি যে আমরা অ্যাঙ্গেলটা কিভাবে চেঞ্জ করব, এটা এখানে ঠিক করলাম আমরা। আর এখানে আসলে আমাদের তেমন কিছু নাই গুরুত্বপূর্ণ, এটাই আসলে এনাফ আমাদের ক্লোন বোঝার জন্য। স্যার ইনভার্স যেটা, এটা কি স্যার? ইনভার্ট কোথায় পাইছেন এটা? স্যার দিছে স্যার, ক্লিপেড অটো হাইড ইনভার্ট। ইনভার্ট আসলে উল্টা জিনিসটা বোঝায়, এগুলোর আসলে ওই ধরনের এফেক্ট আপনি পাবেন, ওই যে আবার উল্টা হয়ে গেছে, ইনভার্ট করে।
এগুলোর আসলে ওই রকম প্রয়োগ হয় না, বুঝছেন? আমরা মূলত ওই যে অনেকগুলা হয়ে যায়, এগুলো আমরা প্রয়োগ করি না। ব্যবহারের জন্য মূলত এই কয়েকটাই মূলত ব্যবহার হয়। একটু এই সিম্পল গুলো আসলে আমরা ব্যবহার করি না, আমরা মূলত এই সাইজটাই ব্যবহার করা হয়। ফ্লিপ দিয়ে কিংবা খাড়া করে উপর থেকে আসবে, এই চারটাই মূলত ব্যবহার। ওয়াইড হাইট আর আমাদের অ্যাঙ্গেল চেঞ্জ করা, এছাড়া বাকি এগুলা এত ব্যবহার হয় না। টুকটাক আছে পার্থক্য, যেমন অপাসিটি আছে, হালকা হয়ে যাবে, ক্লিপার দেওয়াই থাকে। অটো হাইট দিলে কি হয়, অটো হাইট মানে ওই ব্রাশের মধ্যে কিছু দেখাবে না আপনাকে, যখন এখানে নেবেন এটা, যখন নেই এখানে ব্রাশে দেখায় না কিছু, দেখাচ্ছে কি হতে। ওইগুলো নিয়ে আমি আসলে তো এক্সপেরিমেন্ট করি না, কারণ এগুলো আসলে ওই রকম ব্যবহার হয় না, বুঝছেন? ফটোশপে এরকম অসংখ্য কাজ আছে, টুকটাক দিছে, এগুলো আসলে যেহেতু ইউজেবল না, আমরা তো আসলে টপ টু বটম ফটোশপ দেখবো না, আমাদের প্রয়োজনীয় কাজগুলোই আমরা দেখবো, কারণ আমাদের দেখার শেষ নাই। যে জন্য আমরা যা প্রয়োজন নাই ওগুলো নিয়ে আমরা চাইলে পার্সোনাল এক্সপেরিমেন্ট আপনি করতে পারেন যদি আপনার পর্যাপ্ত সময় থাকে, নতুবা ওটা নিয়ে কাটাকাটি না করেই ভালো। আর আমাদের আরো সামনে অনেক কাজ বাকি রয়ে গেছে গুরুত্বপূর্ণ, আমাদের যেহেতু মেন সাবজেক্ট বাকি রয়ে গেছে, অপশনাল সাবজেক্ট নিয়ে আমরা এত ঘাটাঘাটি করবো না। অনেকে তো সোর্সেই ঢুকে না, বুঝছেন, শুধু এখান থেকে ক্লোনের কাজ সেরে নেয়। তো এরপরে যেটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্নে ঢুকলে আপনি দেখবেন যে এই জায়গার মধ্যে একটা অপশন আসে যেখানে কিছু ফিক্সড প্যাটার্ন আছে। প্যাটার্ন আমরা নিজেও তৈরি করতে পারি, আবার তো আমরা দেখি এখানে কি আছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্রাশের মধ্যে, ব্রাশটা আমরা বড় করে একটু দেখেন, ওইখানের যে ট্রিটা আমরা দিচ্ছি ওটাই আসতেছে, অর্থাৎ আপনি লিখেনও যদি কিছু ওইটা দিয়েই লেখা হবে, বুঝতে পারছেন? এখানে নির্দিষ্ট কয়েকটা প্যাটার্ন দিয়ে দিছে ওরা বাই ডিফল্ট। এই প্যাটার্নের বাইরে অন্য কিছু কি ইউজ করা যাবে না? হ্যাঁ, আপনি ইচ্ছে মতো যে কোনো ছবি ব্যবহার করতে পারেন প্যাটার্নে, ওটা যাচ্ছি দেখতে। এটা আমরা বুঝছি, ঠিক না, যে আমাদের ব্রাশটার মধ্যে এই একটা ছবি চলে আসতেছে, সেটাই তো। এই ছবিটা কি হবে, আপনি চাচ্ছেন যে একটা ধরেন ন্যাচারাল পিকচার দিয়ে আপনি কিছু লিখবেন, তখন আপনাকে যেটা করতে হবে, যে পিকচারটাকে আপনি প্যাটার্ন বানাবেন ওই পিকচারটা প্রথমে ওপেন করতে হবে। আমি কি দিয়ে প্যাটার্ন করবো, আমি একটা ফুল দিয়ে করি। ক্লাউড দিয়ে খারাপ হবে না। ম্যাপ খুব ইন্টারেস্টিং জিনিস। তো এগুলো আসলে অনেক বড় সাইজ, আমরা প্যাটার্নে অনেক বড় সাইজ হইলে কি হয়, আপনার প্রোগ্রামের লোডটা বেশি হয়ে যাবে। এটা কি আপনারা জানেন যে আমরা যে চেঞ্জগুলা করি, যেমন গত ক্লাসে আমরা কিছু ব্রাশ তৈরি করা দেখছি, বুঝছেন, দেখছিলাম না এটা? জি স্যার। আপনি যদি এখন ফটোশপ আনইনস্টল করে ফেলেন, তাইলে কি আপনার আবার যখন নতুন করে ফটোশপ দিবেন ওই ব্রাশটা আপনি পাবেন? না স্যার। কেন পাওয়া যায় তো? সেভ করে রাখলে দেখলে পাওয়া যাবে। সেভ বলতে কি বলেন, কিভাবে সেভ? মানে সেটি যে আপনি নতুন ক্রিয়েট করে রাখছি স্যার একটা ব্রাশ। হ্যাঁ বুঝলাম তো, কিন্তু ধরেন আপনি ফটোশপ আনইনস্টল করলেন, কোনো কারণে আপনার ফটোশপ সমস্যা হয়েছে, তো আপনার তো আনইনস্টল করা লাগতে পারে কিংবা নতুন করে সেটআপ করা লাগতে পারে। এক্ষেত্রে আসলে আমাদের কাস্টমাইজ যা কিছু আছে, আচ্ছা বলতেছি, এটা আমরা এটাকে আমরা প্যাটার্ন তৈরি করে ফেলি, তারপরে এই প্রসঙ্গে আমরা কথা বলবো।
তো আমরা একটু সাইজ ছোট করছি, বুঝছেন? কারণ আমরা যে পেজগুলোতে কাজ করব ওই পেজগুলো আসলে এত বড় সাধারণত হয় না, 50 ইঞ্চি হয় না। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি যদি জেনারেলি মনে করেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা পেজে কাজ করেন সব সময়, তাহলে আপনার প্যাটার্নটার সাইজটা ওই রকম হওয়া ভালো। সাইজ তো আমরা চেঞ্জ করতে পারি। তো এখন আপনি এটা মাথায় রাখতে হবে যে আপনার পিকচারের সাইজটা অনেক বড় যাতে না হয়, প্রোগ্রাম বেশি লোড হয়ে যায়। যাই হোক, আমরা এখানে এরপরে যাবো যেটা আমরা ওই যে ডিফাইন ব্রাশ দেখছিলাম, ঠিক না? এক্সের তার নিচেই আছে ডিফাইন প্যাটার্ন। দেওয়ার পরে আমরা ইচ্ছা মতো এখানে নাম দেব বোঝার সুবিধার জন্য, কাস্টমাইজ নাম। মানে ক্লাউড লিখলে এটা প্রোগ্রামের ক্লাউড নাকি আমাদের ক্লাউড আমরা বুঝবো না, ঠিক না? এই জন্য আমরা এরকম একটা নাম দিলাম যাতে আমরা বুঝি। এখন যদি এটা আমি কেটেও ফেলি তখন আর প্রয়োজন নেই। দেখেন এখানে যদি আমি লিখতে চাই, এই জায়গায় গেলে দেখবো আমাদের এখানে একটা প্যাটার্ন চলে আসছে ক্লাউড না। যদি এটাতে আমি ক্লিক করি তাহলে যে কোনো পিকচারে যাই না কেন আমি, এই পিকচারটা আসলে অনেক বড়, যে জন্য আমার ছোট দেখাচ্ছে। সাইজটা আপনারা মেনটেন করে নেবেন, বুঝছেন? যে কখন কি সাইজ আমার প্রয়োজন ওটা আপনারাই মেনটেন করে নেবেন। আমি একটু ছোট করে নিচ্ছি ব্রাশটাকে। এখন দেখেন এখানে আকর্ষণীয় দেখাবে। বোঝা যাচ্ছে, ঠিক না? অনেকেই দেখবেন এরকম একটা ব্রাশের দিয়ে দেয়, এবং এই ব্রাশটা যে আপনাকে এরকমই হতে হবে, আমরা একটা কালারফুল নিয়ে আসি প্যাটার্ন। আমরা আরেকটা প্যাটার্ন করি তো আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আমরা ফ্লাওয়ার দিয়ে একটা প্যাটার্ন নিয়ে আসি। প্রয়োগটা আপনাদের আমি দেখাচ্ছি। জাস্ট আমরা এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন দিয়ে দেব। দেওয়ার পরে আমি এই পেজটাকেই হোয়াইট করি, হোয়াইট। এই যে আমার ব্রাশ আছে, বুঝছেন? এটা তো জেনারেল একটা ব্রাশ। এখন যদি আপনি স্পেশাল ব্রাশ নেন তাহলে কি হয় দেখেন। না, প্যাটার্নে আসলে এই ব্রাশটা ইউজ হচ্ছে না। না, এবার হওয়ার তো কথা, যেমন কম্পিউটারই কাজ করতেছে না, এই জন্য মাউসের আকৃতি পর কম্পিউটারটা যে হয়ে গেছে। একটু অপেক্ষা করেন, কম্পিউটারে উইন্ডোজটা রিসেট দিছে তারপরেও কাজ করতেছে না, বুঝছেন? এটা সমস্যা, রিসেট না দিয়ে নতুন উইন্ডোজ দিতে হবে। ঠিক আছে, অন্যগুলো আসলে এখানে হচ্ছে তো, কিন্তু খুবই স্লো হয়ে যাচ্ছে, ঠিক না? স্পেশাল ব্রাশ দিয়ে আসলে এটা করা যাচ্ছে না। এটা সাপোজ করতেছে, কিন্তু এটাতে তো আমরা ইয়ে পাচ্ছি না, প্যাটার্ন পাচ্ছি না, ঠিক না? ঠিক আছে, প্যাটার্নে আসলে ব্রাশ চেঞ্জ করা যাবে না। এখানে ব্রাশ চেঞ্জের আরো পদ্ধতি আছে, আমরা এটা দেখবো। ব্রাশে এরকম ছবি নিয়ে কাজ করা যায়। এটা হচ্ছে লেয়ার ক্লিপ মাস্ক।
ক্লিপ মার্কসের কাজ আমরা দেখবো পরে। এটা আমরা বুঝছি, ঠিক আছে, যে এইভাবে আমরা একটা ইয়ের মধ্যে রেখে, এখানে রেখে যখন আমরা কাজ করব আমাদের ওই জিনিসটাই আসবে। এতটুকু তো আমরা বুঝছি, ঠিক আছে। এখানে ব্রাশ চেঞ্জ করলে আসলে আমাদের কাজটা হচ্ছে না, ব্রাশ চেঞ্জ করলে ওটা সাপোর্ট করে না। এই কাজটা অন্যভাবে আপনি করতে পারবেন, এটা আমরা পরে দেখাবো। এভাবে ছবি রেখে ইচ্ছে মতো ব্রাশ ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন। প্যাটার্নে হচ্ছে না, এটা আলাদা বিষয়। যাই হোক, আমরা প্যাটার্নের বিষয়টা ক্লিয়ার মনে হয় আমাদের কাছে, কোনো সমস্যা নাই। কারণ প্যাটার্ন মানে হচ্ছে এখানে কোনো ছবি লোড করে ফেলা। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি ফটোশপ আনইনস্টল করে ফেলি এটা কি থাকবে? আপনারা মোবাইলে যখন কোনো কারণে আপনার মোবাইল চেঞ্জ করেন তখন তো আবার আপনি হোয়াটসঅ্যাপ সেট আপ করেন, ঠিক না? জি স্যার। তখন কি আপনার হোয়াটসঅ্যাপের যে আগের কন্ট্যাক্ট গুলো আছে, ছবি আছে, মেসেজ আছে, এগুলো পান? ব্যাকআপ দেওয়া থাকলে স্যার এগুলা আনা যায় স্যার। হ্যাঁ, এখানে মেসেজ দেয় তো যে আপনি রিস্টোর করতে চান কিনা পুরনো বিষয়গুলো, হ্যাঁ ঠিক হ্যাঁ না? স্যার, হ্যাঁ মেসেজ। এক্সাক্ট ফটোশপ যখন আপনি আনইনস্টল করবেন তখন আপনাকে বলবে যে আপনি যে আনইনস্টল করবেন কমপ্লিট আনইনস্টল করবেন নাকি আর আপনার যে কাস্টমাইজ কাজগুলো করছেন, ব্রাশ তৈরি করেন আর প্যাটার্ন করেন আর যা কিছুই করেন, ওইগুলা কি রিজার্ভ থাকবে? যদি আপনি ওইখানে রিজার্ভ থাকার জন্য চেক দেন, রাইট চিহ্ন দেন, প্রিফারেন্স বলা হয় এটাকে, প্রিফারেন্সটা আপনি রাখবেন কিনা জিজ্ঞেস করে। প্রিফারেন্সটা যদি আপনি রাখেন তাহলে নতুন করে যখন আবার ফটোশপ সেট আপ করবেন ওইটা আপনি পেয়ে যাবেন। আর যদি আনইনস্টল করার সময় আপনার প্রিফারেন্সগুলা ওইটা আপনি রাখেন না, ওই অপশনে যদি আপনি চেক না দেন, তাইলে নতুন ফটোশপ দিবেন, সবকিছুই নতুন মনে হয় আপনার কাছে, কিছুই আপনি ফিরে পাবেন না, বুঝতে পারছেন? জি স্যার। এটা আপনারা পরীক্ষামূলক করে দেখতে পারেন। একটা ফটোশপ সেট আপ করতে আর কতক্ষণ লাগে? 10-15 মিনিট। আপনি কিছু ব্রাশ তৈরি করেন, কিছু প্যাটার্ন তৈরি করেন, ফটোশপ আনইনস্টল করতে যান, দেখেন কি মেসেজ দেয়, স্লোলি করেন, বুঝে বুঝে আপনি নেক্সট দেবেন। একটা মেসেজ আসলে না পড়ে নেক্সট দিয়ে দেবেন না, বুঝতে পারছেন? একবার করেন, করলে আপনি বুঝবেন যে এটা কিভাবে সংরক্ষণ করা যায়। স্যার ওই ব্রাশ থেকে যে কোনো ব্রাশ ইউজ করা যাচ্ছে স্যার, প্যাটার্ন যে কোনো ব্রাশ দিয়ে করে দিতে এটা। হ্যাঁ, যে কোনো ব্রাশ দিয়ে এটা করার জন্য অন্য আরেকটা পদ্ধতি আছে। আমি আসলে ওই পদ্ধতিটা মাথায় আছে তো আমার, আমি প্যাটার্ন দিয়ে ট্রাই করছিলাম। প্যাটার্নে অন্য ব্রাশ সাপোর্ট করে না, কিন্তু আমরা এক্সাক্ট এই কাজটা করতে পারি অন্য পদ্ধতিতে, এটা আমরা দেখাবো। আমরা চাইলে নেক্সট ক্লাসে দেখতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিপিং মার্কস। মার্কস অনেক ধরনের আছে, ঠিক না? তো আমরা এটা হচ্ছে এক ধরনের মাস্কের কাজ। যাই হোক, আমরা টুলসে আসি। তাহলে আমার মনে হয় আমরা এই দুইটা টুলস বুঝছি, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক না? তাইলে আমরা ধারাবাহিক দেখি, আমরা এই টুলসের ব্যবহারও দেখে পেয়েছি, হিস্ট্রি ব্রাশ এবং আর্ট হিস্ট্রি ব্রাশ। এটা কি কারো কোনো সমস্যা আছে এই দুইটা ব্রাশ নিয়ে? নাই? না স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা তো ক্লিয়ারই, ছোটখাটো বিষয়। এটা আমাদের উপস্থিতি তো বেড়ে গেছে, 27 জন হয়ে গেল কিভাবে? 18 জন দেখলাম একটু আগে। আমি একটা অ্যাটেন্ডেন্স নেই, লাইভ একটা ইয়ে নেই, দেখি কতজন আপনার আছে। 26 জন। হ্যাঁ, একজন তো, আমি দুইবার ঢুকছি তো, ওই দুইবার ঢুকলে কিন্তু ওইটা কাউন্ট করে না, বুঝছেন? এটা তো আমরা তাইলে আমাদের এর পরবর্তীতে কি আছে? ইরেজার টুল। ইরেজার টুল আমার মনে হয় সবাই আমরা কম বেশ বুঝি, ঠিক না? জি স্যার। এটা এত জটিল কিছু না। এখানে 3 ধরনের ইরেজার আছে। এটা হচ্ছে জাস্ট ইরেজার টুল, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল।
এরপরেও আমরা একবার দেখে নিই, আমরা তো প্রত্যেকটা টুলসই টাচ করে করে যাব। তো এটার মধ্যে যদি আমরা দেখি যে ধরেন আমি এখান থেকে একটি ছবি কপি করে নিয়ে যাই, বেস্ট। আমাদের 3টা লেয়ার আছে, ঠিক না? তো আমি লেয়ার 2 তে আছি। লেয়ার 2 মানে কি? লেয়ার 2 মানে হচ্ছে এটা, ঠিক না? তো ধরেন আমি চাচ্ছি যে এটাকে কিছু অংশ কাটবো, ইরেজার দিয়ে আমি কাটতে পারি। আমি যদি এটার ফেদার বাড়িয়ে দেই, হার্ডনেস 0-তেই রাখবো আমরা, আর সাইজটা একটু ছোট করে দিই। এই আমরা যদি দুইটার দিক থেকে একটু কাটি, প্রথমে আমরা যে ফেদারের বিষয়টা দেখছিলাম ওইটা কি ওইভাবে মিশে গেল। ইরেজার টুলের আসলে ব্যাপক ব্যবহার আছে, বুঝছেন? অনেক ব্যবহার আছে। তো দুটাকে আমরা মিশিয়ে দিলাম, বুঝছেন? কিংবা আপনি এখানে একটা বিষয় আছে কি জানেন, আপনি ব্রাশ যত ছোট রাখবেন, আপনার ব্রাশ যদি আপনি ছোট রাখেন, এই ব্রাশটা ছোট রাখলে এটার ফেদার কমে যায়, অটোমেটিক ফেদার কমে যায়। বড় রাখলে কি হয়, এখন যদি আপনি এটার ফেদার বাড়ান, যতটুকু ফেদার হবে, এটা যদি ছোট করে ফেলেন এই ফেদারটা আপনি পাবেন না, বুঝতে পারছেন? যদি আপনার বেশি ফেদারের প্রয়োজন হয় তাহলে ব্রাশটাকে আপনার বড় রাখতে হবে। ছোট করে ফেললে এটার ফেদারটা ওই অনুপাতে কমে যায়। তো আমরা যদি একটু ব্রাশ বড় রেখে দূর থেকে কাজটা করি তাহলে ওখানে আমরা বেশি ফেদার পাবো। ইরেজার টুলে যাওয়ার কথা। ইরেজার টুলে যদি আমরা এখন বুঝেন যে আপনি হার্ডনেস 0 রাখলেন আর ব্রাশ সাইজটা আপনি বড় করে দিলেন, এক্ষেত্রে হবে কি ওই ফেদারটা আপনি তখন বেশি পাবেন। দেখলেই বোঝা যাচ্ছে ফেদার বেশি হচ্ছে। বেশি ফেদার হওয়ার সুবিধা কি, এখন যদি দুইটা ছবিকে আপনি পাশাপাশি করেন, খুব সহজে অ্যাডজাস্ট হবে, বুঝাই যাবে না যে কখন এটা অ্যাডজাস্ট হচ্ছে, ঠিক না? শুধু এই ছবির ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আপনি বুঝতে পারতেছেন, অথবা আপনি বুঝতেনই না যে এটা কিভাবে অ্যাডজাস্ট হয়েছে। বুঝতে পারছেন তো বিষয়টা? তাই না? বলেন। কিছু বলছেন? আমার মাইক্রোফোনেরই সমস্যা। আমাদের ব্রাশের সাইজটাকে বেশি অস্পষ্ট হওয়ার জন্য সাইজ ব্রাশ বড় রাখতে হবে, এটাই আমরা বলছিলাম। ছোট করলে ওইটার ফেদার কমে যায়, তখন আপনার সাইডটাও অস্পষ্ট কম হবে। এটা তো ক্লিয়ার, ঠিক না? কথা বলেন না কেন? জি স্যার, ক্লিয়ার। সবাই আসলে কি হয়, কথা বলতে পারে না কেন জানেন? মাইক্রোফোন বন্ধ করে অনেক দূরে বসে থাকে। কথা বলতে হলে হেঁটে এসে মাইক্রোফোন অন করতে হবে, তারপরে বলতে হবে। এটাই ফ্যাক্ট নাকি? জি স্যার। সেটাই। এই জন্য আসলে হয় কি, যাদের অনেক নয়েজ নাই, রুমের মধ্যে একা আছেন, তাদের উচিত মাইক্রোফোন অনই রেখে দেওয়া। আপনি যদি পাশে আপনার নয়েজ না থাকে
অন রাখলে অসুবিধা কি? যখন আপনার কোনো প্রশ্ন করার প্রয়োজন প্রশ্ন করলেন, ঠিক না? সবাই তো আর বাজারে বসে ক্লাস করতেছে না, অনেকেরই তো বাড়িতে আছেন, কিংবা অনেকে তো ড্রয়িং রুমে বসে না বসে পার্সোনাল রুমে বসে ক্লাস করতেছেন, তাদের ক্ষেত্রে মাইক্রোফোন অন রাখাই ভালো। আমার মাঝে মধ্যে এমনও হয় স্যার, মানে আমি মাইক্রোফোনটা অফ করে কথা বলতেছি। এই জন্যই তো এটা হয়, যে জন্য মানে আপনার মাইক্রোফোন অফ রাখা উচিত না। ক্লাসে আপনি আসেন, ধরেন ফিজিক্যালি ক্লাসে আসেন, তো আপনি তো আপনার মুখটা তো যে কোনো সময় কথা বলতে পারেন আপনার ক্লাসে, এরকমই তো থাকা উচিত, ঠিক না? কথা জি বলতে স্যার। হলে মুখের কস্টেপ খুলবেন, তারপরে কথা বলবেন, আবার কস্টেপ লাগিয়ে দিবেন, এরকম তো হওয়া উচিত না। জি স্যার, একটা কথা বলবো। জি বলেন। গতদিন যে মাইক্রোফোন দেখাইছিলেন, এটা কোথায় পাবো স্যার? এটা আসলে খুব জটিল, কি জন্য জানেন? মাইক্রোফোন এখন এই করোনা ভাইরাসের সময় তো মার্কেটে মাইক্রোফোনের প্রাইসেস, ওয়েবক্যামের প্রাইসেস, এটা আসলে অ্যাভেলেবল ছিল দোকানে, বুঝছেন? কিন্তু এটা এখন কোথায় পাওয়া যাবে স্যার, একটু বলতে বলবো। আমি যে দোকান থেকে কিনছি ওই দোকানে তো এটা নাই, শেষ হয়ে গেছে, অর্ডার পাচ্ছে না, মার্কেটে শর্ট। যেহেতু মার্কেট শর্ট, এক্সাক্ট এটা হয়তো আপনি পাবেন না, কিন্তু আপনি পাবেন। মাইক্রোফোনের জন্য আমার মনে হয় বাজারে না খুঁজে আপনাদের একটু হেল্প করি আমি, মাইক্রোফোন এক্সট্রা টাকা দরকার। আমি কি গত ক্লাসে আপনাদের মাইক্রোফোন দেখাইছি? না আপনারা ক্যামেরাতে দেখছেন? অনেক আগে দেখাইছিলাম স্যার একবার। হ্যাঁ, তাহলে daraz.com এ আপনারা ঢুকে ওইখান থেকে আপনি মাইক্রোফোন অর্ডার দেবেন, এটাই হচ্ছে বেস্ট, বুঝছেন? বুঝছি স্যার। আমি একটু দেখি এখানে একটা মাইক্রোফোন আছে, আপনাদের একটু হেল্প করি। মাইক্রোফোন অনেক ভালো, বুঝছেন? হেডফোন কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়, আর হেডফোনের সমস্যা কি, আপনি নড়াচড়া করলে হেডফোন তো নড়বে, অনেক সময় সাউন্ড হবে। আর মাইক্রোফোন হলে কি টেবিলের উপরে আপনি রেখে দিয়েছেন, আপনি ফ্রি, ওই মাইক্রোফোনের নিচে একটা বাটন থাকে অন অফ, ওইটা দিয়ে আপনি অন অফ করতে পারলেন, কিংবা অন রেখে দিলেন। কম্পিউটারে আপনাকে টাচ করতে হচ্ছে না মাউস দিয়ে। জি স্যার। কোথায় যাবো? ইলেকট্রনিক্সে? ইলেকট্রনিক্সে ঢুকে আমরা কম্পিউটার অ্যাক্সেসরিজ, এখানে গিয়ে আবার ইলেকট্রনিক্সে ঢুকে কম্পিউটার অ্যাক্সেসরিজে গিয়ে এখানে কি আবার ক্যাটাগরি আছে? না, কম্পিউটার। তো পিসি অডিও এটা নাকি? পিসি অডিও এই স্যার পিসি অডিও আছে, ওইটার উপরে আছে মিক নাকি? কি মাইন্ড, আমরা সরাসরি লিখে দেয়, ঠিক না? মাইক্রোফোন এগুলো আসলে একটু ঝামেলা, বুঝছেন? আপনার লাগিয়ে রাখতে হয়। তো যদি আপনি স্ট্যান্ড মাইক্রোফোন পান, যে টেবিলের উপরে যেমন এরকম আপনি ফ্রি হ্যান্ড থাকবে, বুঝছেন? ওইগুলা ভালো, ফ্রি। এটা ক্লিপ লাগিয়ে রাখতে হয়, এটা হচ্ছে আপনি কোনো স্টেজে হেঁটে হেঁটে কথা বলবেন এই জন্য, কিন্তু আপনার টেবিলের জন্য হচ্ছে এটা, এই যে দেখা যাচ্ছে 542 টাকা দাম। এরকম টেবিলের জন্য স্ট্যান্ড রাখবেন, স্ট্যান্ড, এটার দাম দেখেন অনেক বেশি, 2575। কিছু মাইক্রোফোনের মধ্যে কিন্তু ক্যাটাগরি আছে, আপনারা এটা জানেন কিনা? এটা হচ্ছে নয়েজ ফ্রি, মানে আপনার মাইক্রোফোনের সাথে মুখ লাগিয়ে কথা বলতে হবে। এটার স্পেশালিটি কি হচ্ছে যে দূরের থেকে যদি কেউ চিৎকার করে রুমে, আপনার মাইক্রোফোনে কোনো আওয়াজ আসবে না, কারণ এটা দূর থেকে সাউন্ড নেয় না, বুঝছেন? আবার এটা আসলে সেটিং করা যায়, এটা একটা বিষয় আছে যে এটা কি আপনি নয়েজ নেবে নাকি নেবে না, এটা আপনি সেট করতে পারেন। যদি আপনি সেট করেন এইরকম যেটা নয়েজ সহ নেবে, তার মানে কি আপনি একটু দূরে থেকেও কথা বলতে পারেন, রুমে হেঁটে হেঁটে যে কোনো জায়গা থেকে কথা বলেন,
মোটামুটি শোনা যাবে, আমরা মোবাইলে যেভাবে শোনা যায়, বুঝতে পারছেন? স্যার ওই মাইক্রোফোন গুলোর নাম কি স্যার? এটা সব মাইক্রোফোনে এটা সাপোর্ট করে, ম্যাক্সিমাম মাইক্রোফোনে এটা সাপোর্ট করে, বুঝছেন? সেটিং আমি দেখাবো আপনাদের সেটিংটা মাইক্রোফোনে। তো এটা সুবিধা কি, যে আপনি যদি খুব মানে মানে নয়েজের মধ্যে থাকেন, তাহলে আপনি সেটিংয়ে গিয়ে নয়েজটা অফ করে দিলেন, তাহলে কি হবে, আপনার একটু কষ্ট হবে, ঝুঁকে কথা বলতে হবে মাইক্রোফোনের কাছে মুখ নিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আসলে একটু বিরক্তিকর, কারণ আপনি যদি ফ্রি হ্যান্ড চেয়ারে বসে কথা না বলেন, ঝুঁকে বলতে হয়, বেশিক্ষণ বলতে পারবেন না। তো যারা ক্লাসে লেকচার না দিয়ে ক্লাসে স্টুডেন্ট হিসাবে অ্যাটেন্ড করে, তাদের জন্য এটা ভালো, কথা বলার জন্য একটু মাইক্রোফোনে আপনি ঝুঁকলেন, অসুবিধা কি? আপনি তো টানা কথা বলতেছেন না, ঠিক না? আর যারা ক্লাস নেয়, আমাদের তো ননস্টপ কথা বলতে হয়, তো আমরা একটু চেয়ারে ফ্রি থাকি, নয়েজটা অ্যাক্টিভ রেখে দিই, যে একটু দূর থেকে যাতে কথা বললে আপনারা শুনতে পান। তো এটা প্রত্যেক মাইক্রোফোনে এই সেটিংটা চেঞ্জ করা যায়, বুঝছেন? মাইক্রোফোনের সেটিং আমরা দেখাচ্ছি, সমস্যা না। এই কি মাইক্রোফোনের সেটিং দেখাইতে গেলে কি করতে হবে, আমাকে মোবাইল থেকে কানেক্টেড হতে হবে, ওইখানে অফ করব অন করব, আপনার কথা আমার কথা আপনারা শুনবেন না তখন, এটা আমি দেখাবো। তার আগে আমরা দেখি আপনাদের কি মাইক্রোফোন কেনা উচিত। আপনারা আসলে 500 টাকার নিচে কোনো মাইক্রোফোন কিনবেন না, কারণ ছবি দেখে যতই সুন্দর লাগুক, বুঝছেন, হাতে নিয়ে দেখবেন যে একেবারে টুনকো, এটা মানে 2 দিন ব্যবহার করার পরে দেখবেন খুলে চলে আসছে হাতে মুখটা, বুঝতে পারছেন? এটা তো খুবই স্বাভাবিক, আপনি 200 টাকার কি জিনিস পাওয়া যায় আজকালকার যুগে, ঠিক না? তো আপনাকে 1000-এর কাছাকাছি দামটা দেখতে হবে, ওইটাও আমার মনে হয় খুব ভালো না, মাত্র 542 টাকা। তো যদিও এখানে বলছে যে 1200 টাকার জায়গায় 542, এটা আসলে মিথ্যা বলে ওরা, বুঝছেন? এই জিনিসটা ওরা একটু মিথ্যা বলে। আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনি দারাজ মল থেকে কিনেন, দারাজ মলের প্রোডাক্টগুলো, বুঝছেন, ওটা কিন্তু কোয়ালিটি আছে, আপনি বেশ চেষ্টা করবেন দারাজ মলের প্রোডাক্ট কিনতে, বুঝতে পারছেন? ওইগুলোর দামও একটু বেশি থাকবে, কিন্তু ওইটা কোয়ালিটি ওরা ইনশিওর করে। দারাজ মলে কি আলাদা করে ঢুকা যায়? দারাজের স্পেশালিস্ট কে আছেন? দারাজ মলের মনে হয় স্যার একটা অ্যাপও আছে। এই তো দারাজ মল। স্যার এখানে তো দারাজ মল আছে। হ্যাঁ, হ্যাঁ, দারাজ মল থেকে কিনা মানে কি হচ্ছে জানেন, ওরা ভেরিফাই করে তারপরে আপনাকে ওদের ওদের নিজের ইয়ে থেকে দেয় স্যার, সাপ্লাই দেয়, বাকিগুলো হলো ওই যে যার সেলার মনে আছে, হয় সে সেলাররা সাপ্লাই। উঠিয়ে ফেলে, আপনিও তুলে দিতে পারেন একটা প্রোডাক্ট, ছবি সুন্দর করে দিয়ে দিলেন, আসলে প্রোডাক্ট বাজে। যে জন্য দারাজ মল থেকে আপনি কিনলে ওটা কোয়ালিটি তুলনামূলক ভালো হয়, তারপর তো দামের উপরে ডিপেন্ড করে, আপনি দাম বুঝতে হবে, দাম বুঝে খান, ঠিক না? আপনি 70 টাকা দিয়ে একটা কিনবেন আর যদি আশা করেন এটা অনেক ভালো হবে, এটা তো ঠিক না। ওইখানে আবার দেখি আমরা ইলেকট্রনিক ডিভাইসে যাই, মাইক্রোফোন নাই। স্যার দারাজ মলটা এখনো এত বড় হয় না, ওরা এখন মেইনলি দারাজ মলে ফোকাস করতেছে, বাট এখন পর্যন্ত ওইরকম প্রোডাক্ট হিউজ বেশি নাই, অ্যামাউন্টের, হ্যাঁ হিউজ অ্যামাউন্টের প্রোডাক্ট এখনো আসে নাই। তো ওদের প্রোডাক্ট গুলো কোয়ালিটি প্রোডাক্ট, দারাজ মলে আপনি যাই পান না কেন ভালো পাবেন। যাই হোক, আপাতত দারাজ তো আলিবাবা গ্রুপের, হ্যাঁ, ওরা কিনে আলিবাবা নিয়েছে। কিনে নিয়েছে। এটা আরো ডেভেলপ হবে, আরো এই কয়েক বছরের মধ্যে আরো উন্নত হবে। ইন্টারন্যাশনাল একটা কোম্পানি কিনছে, আশা করা যায় এটা ইয়ে হবে। তো যাই হোক, আমরা আপাতত দারাজ মল নাই পাইলাম, আমরা জেনারেলি যে থেকে আমরা মোটামুটি 800-1000 টাকার দামের একটা মাইক্রোফোন যদি কিনি, 500 টাকার উপরে দামের কিনবেন, ব্যবহার করে দেখেন, ভালো না লাগলে রিটার্ন দিবেন, রিটার্ন তো দেওয়া যায়, ঠিক না? আর আপনারা কি এটা জানেন, যদি আপনি প্রোডাক্টটা কোথা থেকে কিনবেন নেবেন, হোম ডেলিভারি না দিয়ে যদি আপনি পিক আপ পয়েন্ট দেন, তাইলে আপনার এই যে 60 টাকা ওরা নেয় ওটা লাগবে না, এটা কি জানেন? জি স্যার জানি। এটা কি জানেন, যদি আপনি একসাথে মোর দেন ওয়ান প্রোডাক্ট ডেলিভারি মানে অর্ডার দেন, তাইলে কিন্তু আপনি পিক আপ পয়েন্ট ডিরেক্ট করে দিতে পারবেন না।
বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনি কি করতে হবে, ধরুন আপনি 5টা প্রোডাক্ট কিনবেন, কিন্তু আপনি চাচ্ছেন 5টা প্রোডাক্টে যদি 500-300 টাকা চলে আসে, এটা তো বিরক্তিকর, ঠিক না? জি 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 এক্সট্রা আপনি 70 টাকার একটা প্রোডাক্ট অর্ডার দিলেন আর ডেলিভারি চার্জ হয়ে গেল 60 টাকা, তাহলে আপনি লাভ কি করলেন? এই জন্য আপনি কি করবেন, যারা সিলেটে আছেন, আপনি যদি 8টা প্রোডাক্ট অর্ডার দিতে চান, প্রত্যেকটা আলাদা আলাদা করে অর্ডার দিবেন, একটা অর্ডার কমপ্লিট করে দিয়ে দিবেন, পরে কিছুক্ষণ পর আরেকটা দিবেন। এভাবে যদি আলাদা আলাদা করে আপনি 8টা প্রোডাক্ট অর্ডার দেন, প্রত্যেকটাকে আপনি পিক আপ পয়েন্ট থেকে নেওয়ার দিয়ে দিতে পারবেন। একটা প্রোডাক্টের জন্য ওটা এলাও করে আর কি ওরা। পরে ডেলিভারি যখন আসলো, একদিনে গিয়ে আপনি 7টা নিয়ে আসলেন, তখন প্রোডাক্টের দাম তাই আপনি দিলেন, যাইতে হয়তো আপনার 50 টাকা লাগলো আর কি। বুঝতে পারছেন? ঠিক আছে, তাইলে আপনাদের মাইক্রোফোনের ব্যাপারটা মোটামুটি আমরা সলভ করে ফেলছি। আপনারা চিন্তা ভাবনা করেন, সরাসরি দোকানে গিয়েও দেখতে পারেন, এটা আপনাদের বিষয়। আমরা কি বললাম, চাইলে আপনি এভাবে করতে পারেন। যাই হোক, আমরা ইরেজার টুলে ছিলাম। তো ইরেজার টুল আমরা বুঝছি, এটা হচ্ছে যে কোনো লেয়ারকে ইরেজ করা। আর ব্যাকগ্রাউন্ড ইরেজ তো আমরা বুঝি, ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে কোনো লেয়ার না, ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে, জেনারেলি ব্যাকগ্রাউন্ড লেয়ার ইরেজ হয় না, বুঝছেন? আপনি তো দেখছেন যে আপনি যদি এখানে ক্লিক করেন, আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে না, হচ্ছে? ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট আছে, অন্যান্য লেয়ার ইরেজ হচ্ছে। কোনো কারণে যদি আপনি যান, ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্ট অংশটা অর্ধেক ট্রান্সপারেন্ট করবেন, অর্ধেক কালার থাকবে। তো এক্ষেত্রে আপনি কি করেন, অর্ধেক কিভাবে আপনি ঠিক করবেন? ধরেন এই আমার 50% ধরে নিলাম। এখন যদি আমি ইরেজার টুলে যাই, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে, তাহলে এটাই আমার ইরেজ হচ্ছে, ঠিক না? মানে 50% ট্রান্সপারেন্ট। বুঝতে পারছেন? সিলেক্ট না করলে তো এলোমেলো হবে, সিলেক্ট আপনি করতে হবে, এরকম বাধ্যবাধকতা কিছু নাই, এটা আপনার ইচ্ছা। আপনি সিলেক্ট না করা মানে হচ্ছে আপনার এটা সিলেক্টটা এলোমেলো থাকবে। এভাবে আপনি 50% ট্রান্সপারেন্ট রাখতে পারেন। ট্রান্সপারেন্ট কি, এটা তো আমরা বুঝি, ঠিক না? অনেক সময় ডিজাইনে এটা প্রয়োজন হয়, একটা ছবির কিছু অংশ ট্রান্সপারেন্ট, কিছু অংশ কালার। বুঝতে পারছেন? চাইলে আমরা রাখতে পারি না? তো আপনি যতটুকু অংশ ট্রান্সপারেন্ট করতে চান, ততটুকু অংশকে প্রথমে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। ধরেন আপনি এখানে এই এন এর মতো একটা অংশ ট্রান্সপারেন্ট করতে চান, এই তো সিলেক্ট করলেন, যে কোনো লেয়ারের থেকেই আপনি সিলেক্ট করেন না কেন, কাটার সময় আপনি যদি ডিটেক্ট করে দেন ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ডে এটা কাজ করে, বুঝছেন? তো বড় ব্রাশের প্রয়োজন নাই, প্লাসটা আপনার রাখতে হবে সেন্টারে, তো কেটে দিলেন। এটা কিন্তু প্রয়োজন হয়, বুঝছেন? এটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে ট্রান্সপারেন্ট বিষয়টা আমরা বুঝছি, ঠিক না? সরি, ব্যাকগ্রাউন্ড ইরেজ করার বিষয়টা। তারপরে হচ্ছে ম্যাজিক ইরেজার টুল। এই ম্যাজিক ইরেজার টুল হচ্ছে অনেকটা, ওখানে যে আমাদের ম্যাজিক এন্ড টুল ছিল, কোথায়, এই যে ম্যাজিক এন্ড টুল, জাদুর কাঠি যেটা, এখানে যেটা হচ্ছে যে এটার কাজ কি, সিমিলার কালার একটা ক্লিকে ডিলিট করে দেবে। সিমিলার কালার তো আমরা বুঝি, ধরেন আপনি ফুল নিয়ে আছে, আমরা সিমিলার কালার বুঝতে সহজ হবে। এই অংশটা শুধু আমরা ডিলিট করলাম।
সিমিলার করা হচ্ছে না, এগুলো আসলে একটু বড় করে করা উচিত আমরা করতে চাইলে, কারণ আমরা ব্রাশ রাখতে সহজ হয়। এটা আসলে সিমিলার, একটা ক্লিকে সিমিলার কালার যতটুকু পারবে ততটুকুই সিলেক্ট করবে, বুঝছেন? এটা আসলে ওই রকম প্রয়োগ হয় না। তাইলে আমরা এই 3টা বাটনের ব্যবহারই বুঝছি, এটা আমাদের কোনো সমস্যা নাই। ম্যাজিক ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, জাস্ট ইরেজার টুল। আর ইরেজারের ক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন, যা ইরেজ করবেন আগে সিলেক্ট করে নির্দিষ্ট করে ফেলতে পারেন, ঠিক না? আপনি শুধু ফুলটাকে ডিলিট করবেন, আগে ফুলটাকে সিলেক্ট করে নিলেন, এবার আপনি ইরেজার টুল নিলেন, নিয়ে দিলেন ডিলিট করে। ইরেজ হয়েছে তো? জি তার মানে কি জানেন, এই ছবিটা এই জায়গা ফাঁকা, বুঝছেন? যেখানে নেবেন ওই জায়গারই কালার ধারণ করবে এটা। সেটাই আর কি। স্যার এই ছবিটা নিচে চলে গেছিল। উপরে নিয়ে আসছি লেয়ার চেঞ্জ করে, দেখছেন তো? এটা কমান্ড করেও নেওয়া যায় উপরে নিচে লেয়ারটাকে। তাহলে আমার মনে হয় আমরা এই 3টা টুলসের মধ্যে আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা বুঝে ফেলছি বিষয়টা, ঠিক না? এরপরে আমাদের যা থাকে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টের মধ্যে 3টা বিষয় আছে, আর আছে এখানে ব্লোয়ার টুল, শার্পেন টুল। ওইটা আমরা আজকে আর দেখবো না, বুঝছেন? আমাদের আজকের ক্লাসে আমরা আর টপিকস আগাবো না, আমাদের এতটুকুই থাক। আপনারা প্রত্যেকটা ক্লাসের কাজ করবেন, বুঝছেন? কাজ করে কম্পিউটারে রাখবেন, আপনাদের দেখাইতে হবে। আর অথবা আপনারা গ্রাফিক্স গ্লাসকিতে হোয়াটসঅ্যাপে আপলোড করে দিতে হবে। আমরা আসলে আপনারা যদি সিরিয়াস না হন তাহলে আমরা দেখার জন্য যারা আসেন তাদেরকে আমরা মার্ক করবো, বুঝছেন? নেক্সট ক্লাস থেকে আমরা এটা মার্কিং করতে থাকবো। যারা শুধু মাইক্রোফোন বন্ধ করে দেখার জন্য আসেন, ওইটা যারা দেখার জন্য আসবেন তাদের আমরা মার্ক করব, তারপরে আমরা রিপোর্ট করব, তারপরে আমরা ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেব কি করা যায়। একজন যদি শিখে না এখানে ক্লাস করে, এটা আমাদের ডিসক্রেডিট। হয় আপনি শিখবেন নতুবা ক্লাস করবেন না। না শিখে ক্লাস করা মানে কি? একজন বললো যে উনি তো এলইডিপি তে ক্লাস করছে, কিছুই শিখে নাই, তো এটা এলইডিপির একটা বদনাম। সেকেন্ড হচ্ছে অমুক স্যারের কাছে ক্লাস করছিল, স্যার কিছু শিখাইতে পারে নাই সম্ভবত ওকে। এই যে টিচারেরও একটা বদনাম, প্রতিষ্ঠানেরও একটা বদনাম। তার চাইতে উনাকে যদি আমরা গ্রুপ থেকে আউট করে দিই, 2টা বদনাম থেকে আমরা বাঁচবো, ঠিক না? জি স্যার। তাহলে আমরা তো সেলফিস্ট হবো, খালি আপনাদের সেলফিস্ট হতে বলছি তা না। তো আমাদের এখানে যারা কাজ করবে না, স্কিল শেয়ার করে বললে লেফট হয়ে যাবে, কথা বলতে বললে বলবে না, তাদেরকে আমরা আসলে কন্টিনিউ রাখবো না, কারণ আমাদের জার্নিটা একটু লম্বা জার্নি এবং এটা প্রফেশনাল জার্নি। প্রফেশনাল জার্নিতে যারা প্রফেশনাল না তারা থাকলে যারা প্রফেশনাল আছে তাদের হ্যাম্পার হয়, বুঝছেন? একজন যদি একটা নেগেটিভ থাকে তাহলে আরেকজনের প্রভাব পড়ে, এটা জানেন তো? এক বস্তা আলুর মধ্যে যদি আপনি একটা পচা আলু ঢুকিয়ে দেন, ধীরে ধীরে অন্য আলুকে পচিয়ে ফেলে, এটা ঠিক না? কিন্তু এক বস্তা পচা আলুর মধ্যে যদি একটা ভালো আলু আপনি ঢুকান, এই ভালো আলু কি অন্য পচা আলুগুলাকে ভালো করতে পারবে? না স্যার। তাহলে এটা কিন্তু শুধু নেগেটিভলি হয়, পজিটিভ হয় না। যে জন্য আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে না আলু বাদ দিয়ে দিই, এখানে আমরা একটু ভালো ফলের নাম বলি, আপেলই বলি। তো আমাদের যে আপেল আছে, আমরা চাচ্ছি যে আমাদের এখানে এক বস্তা ভালো আপেল আছে,
2-4টা আপেল যদি পচা হয় ওটা আমরা ওখান থেকে বাদ দিয়ে দেবো, কারণ ওইটা প্রভাবিত করবে অন্য আপেলকে পচতে, ঠিক না? একজন যদি একটা ভালো স্যার কাজ ফরমালিন দেখায়, দিয়ে রাখেন আর পচবে না। হ্যাঁ এটা ঠিক আছে, তারপরেও পচা ফরমালিন দিয়ে কতটুকু আটকাবেন আপনি? এটা গুজামিল দিয়ে হয়তো কিছুদিন রেখে দিতে পারেন, কিন্তু একসময় তো পচে যাবে, অন্যটা প্রভাবিত করবে। এই জন্য আমরা চাচ্ছি যে যাদের মধ্যে স্পিড আছে, যারা কাজ করতে চায় তাদের নিয়ে আমরা কাজ করব, আর যারা কাজ করতে চায় না তাদের আমরা রাখবো না, কারণ ওরা আমাদের স্পিড নষ্ট করে দেবে, বুঝতে পারছেন? যারা আমাদের স্পিডটা বুঝবে না, কারণ গতির ব্যাপার তো এখানে, আপনি সবাই গতিতে আগাচ্ছে, দুইজন যদি স্লো হাঁটে সবাইকেই স্লো হয়ে যেতে হয়। তো যারা স্লো তাদের আমরা আইডেন্টিফাই করবো, আশা করা যায় কিছুদিনের মধ্যেই করে আমরা ওদের একটা আলটিমেটাম দিয়ে দেবো। ওরা হয় আমাদের কাজ করা দেখাবে, নতুবা ওরা বলবে যে ওরা আসলে আসছে এখানে দেখতে আসছে গেস্ট হিসাবে, আমরা ওদের নামের পাশে গেস্ট রেখে দেবো, গেস্ট স্টুডেন্ট। ওরা মাঝে মাঝে আসলো, আমাদের সাথে কথাবার্তা বললো, ওদের আমরা কোনো হোমওয়ার্ক দেবো না, ওদের আমরা কোনো সার্টিফিকেট দেবো না, কিছুই দেবো না, ওরা জাস্ট আসলো, মাঝে মাঝে কথাবার্তা বললো আমাদের সাথে। আমরা গেস্ট এলাও করি কিন্তু আমাদের ক্লাসে, বুঝছেন? গেস্ট এলাও করি, তো গেস্ট স্টুডেন্ট হিসাবে থাকতে পারে, এটা আলাদা বিষয়, কিন্তু এজ এ স্টুডেন্ট হিসাবে থাকলে আমাদের স্টুডেন্টের যে টাস্কগুলো আছে এটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এই ব্যাপারে কি আপনারা একমত না কারো কোনো? জি স্যার। মেয়েরা তো কিছু বলতেছে না, আপনারাই জি স্যার বলতেছেন, জি ওরা স্যার মনে হয় ভয় পাইছে। ওনারা স্যার যে কাজ পারে স্যার, আমরা তো কিছুই পারি না স্যার। এটা ঠিক আমরা আছে, একটু কিন্তু ওরা তো স্যার, কয়েকজনই চায় প্রতিদিন স্ক্রিন শেয়ার করতে, আর অনেকে আছে জি। স্ক্রিন শেয়ারের কথা বললে লেফট নিয়ে নেয়, এটা তো খুবই দুঃখজনক। প্রাইমারি ক্লাসের স্টুডেন্টের মতো, 3-4 এর স্টুডেন্টের মতো। স্যার। আপনি না পারলেও এখানে তো কোনো পানিশমেন্ট নাই, আপনি আরো আগে শেয়ার করবেন যে আমি পারি না, আমি শেয়ার করি, তাহলে আমি কিছু হয়তো শিখবো, কিছু পারবো। তো কেউ যদি মনে করেন সে পারে না এই জন্য লজ্জাবোধ করে, সেটা আসলে মানে সে যে কখনো জ্ঞান অর্জন করে নাই এটাই তার লক্ষণ। কারণ আপনি যেটা পারেন না এটা নিয়ে যদি লজ্জাবোধ করেন তাহলে তো আপনি স্টুডেন্টই না। আপনি পারেন না এই জন্য তো এখানে আসছেন, ঠিক না? আপনি পণ্ডিত হিসাবে তো এখানে আসেন নাই যে আমি এখানে আসছি, না পারলে আমার লজ্জা হবে কারণ আমি তো পণ্ডিত, এরকম তো কোনো সার্টিফিকেট নিয়ে আপনারা আসেন নাই। তাহলে আপনি না পারলে কি, এটাই তো স্বাভাবিক, আপনি পারেন না, এই জন্যই আসছেন। এখানে লজ্জা পাওয়ার কি আছে? স্যার জি যে আমাদের যদি আপনি ওই যে এখন যে আমরা যে কমন ক্লাস করতেছি স্যার, এটা ভেঙে যদি আমরা আলাদা করেন স্যার, আমাদের ক্লাস কি রাতে থাকবে না দিনের বেলা থাকবে স্যার? এটা আমরা এখন কথা বলবো না, এটা আপনাদের বেচে আমরা নেক্সট কালকে সন্ধ্যার সময় আপনারা সবাই যখন থাকবেন কথা বলে দেখবো আপনাদের। এটা হচ্ছে জোরাজুরির কিছু নাই, বুঝছেন? এটা আমরা আলোচনা সাপেক্ষে ঠিক করব। বুঝতে পারছেন? ওনারা যেহেতু চাচ্ছে স্যার যে আমরা আলাদা হয়ে যাব, তাইলে তা আলাদা হয়ে যায় স্যার, সমস্যা নেই স্যার। আপনাকে তো বললাম যে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের ওই ক্লাসে আমরা কেন আলোচনা করি না? আপনারা কি আজকের পরে আর আসবেন না? আমরা তো আসবো নেক্সট স্যার। ক্লাসে আসতেছি, ঠিক না? ওইখানে আমরা সিদ্ধান্ত নেব। ঠিক আছে তাইলে। থ্যাংক ইউ স্যার। তো আমরা যেটা বলছিলাম যে আপনাদের কাজ দেখাতে হবে, আমাদের কাজ না দেখাইলে হবে না। এগুলা হোয়াটসঅ্যাপে কাজ করছিলাম স্যার, দিছি স্যার হোয়াটসঅ্যাপে স্যার। একটা জিনিস বলি, আমি যা দেখাই আপনি যদি মনে করেন তাই কাজের বাইরে কিছু নাই, এটা আসলে ভুল। আমরা আপনাকে দেখাবো 20% একটা টুলসের ব্যবহার, বাকি 80% আপনি আবিষ্কার করতে হবে। এখানে কিন্তু আপনাকে আমি জাস্ট দৌড়িয়ে দিচ্ছি যে এটা দিয়ে হয়, এই টুলসের এই প্রয়োগ। কিন্তু এই যে আমি মনে করেন আমি যে এটা এই যে একটা প্রয়োগ করলাম আমি এখানে কেটে, তো এটা তো ইরেজার টুল, তো আমি আপনাকে দেখিয়ে দিতে পারি যে ইরেজার টুল হচ্ছে এই যে আপনি এখানে টান দিবেন কেটে যাবে, তো শেষ, ঠিক না? তো একটা টুলসের আসলে অধিকতর ব্যবহার আছে, তো সেটা আপনি যদি বসে বসে করেন, আপনি চিন্তা করতে হবে যে এটাকে আমি আর কি করতে পারি, নিজের মতো করে যদি আপনি টাইম দেন টুলস নিয়ে বসে, তাহলে দেখবেন যে এটার অনেক বহুমাত্রিক প্রয়োগ আছে, বুঝছেন? তো আমি যা বললাম তাই যদি আপনি করেন তাহলে তো আপনি মানুষ না, রোবট হয়ে গেলেন। তো আমরা আপনার কাছ থেকে রোবটিক আচরণ চাচ্ছি না, আমরা চাচ্ছি হিউম্যান আচরণ, মানুষের আচরণ চাচ্ছি, যে আপনি যা দেখাবো তাই করবেন এরকম কিছু না, আপনি আপনার মতো করবেন। আপনাকে আমি টুলটা চিনিয়ে দিলাম, প্রয়োগ বহুমাত্রিক প্রয়োগ আছে, মাল্টিপল প্রয়োগ আছে একটা টুলসে, ওইটা আপনাকে করতে করতে
বাইর করতে হবে, আবিষ্কার করতে হবে। তো আমাদের অফিসিয়াল একজন আসছেন, ওনার সাথে আমরা একটু কথা বলি। এই হচ্ছে আমাদের বিষয়টা। তো আপনারা আশা করা যায় বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের এই, যদি আপনি কাজ না করেন, ক্লাস দেখে দেখে আমাদের আসলে কোনো কিছুই হবে না। দেখার জন্য আপনাদের তো আমি বলছি যে দেখতে চাইলে তো আপনার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, আপনি লাইভ ক্লাসে কেন আসবেন? লাইভ ক্লাসে তো আমরা এই জন্যই আসি যে এখানে আমরা দেখতে আসি না, এখানে আমরা করতে আসছি। আপনিও করবেন, আমরা আপনার ভুল ধরে দেব, আমরা মানে ওয়ান ওয়ে না, টু ওয়ে কাজ, সেটাই। তো তাইলে আমাদের নেক্সট ক্লাসে আপনি যেটা করবেন, আপনাদের মানে হোম টাস্ক যেটা হচ্ছে যে পিছনের যে টুলসগুলোর ব্যবহার আপনারা দেখান নাই, প্রেজেন্টেশন করেন নাই, আপনারা করে রাখবেন। কে দেখাবেন? আসলে সবার আমরা দেখবো না, র্যান্ডমলি আমরা যখন যাকে বলবো আপনি স্ক্রিন শেয়ার করবেন। সবার দেখাইতে গেলে তো আমাদের ওখানে 2 ঘন্টা চলে যাবে, ঠিক না? তো আমরা চাচ্ছি যে আমরা মূলত যার একবার দেখছি প্রতিদিন তারই দেখবো, আর যিনি দেখান না কখনোই দেখাবেন না, পিছনের বেঞ্চে বসে থাকবেন। এটা আসলে আমাদের কয়েকটা ক্লাসে হয়েছে। আমরা চাচ্ছি এটার পুনরাবৃত্তি যাতে না হয়, আমরা প্রতিদিন নতুন একজনের প্রেজেন্টেশন দেখব। তো আপনি কি করবেন বুঝতে পারছেন তো? ক্লোন টুলের ব্যবহার, হিলিং ব্রাশ টুলের ব্যবহার, এই দুইটার ব্যবহার আপনারা কম্পিউটারে পিএইচডি এবং জেপিজি দুইভাবেই করে রাখবেন। ব্রাশ টুলের ব্যবহার এবং এই হিস্ট্রি ব্রাশ টুলের ব্যবহার, মোটামুটি এই টোটাল টুলস গুলোর ব্যবহার আপনারা করে সেভ করে রেখে দিবেন। আমরা র্যান্ডমলি আপনাদের দেখতে চাইব, বুঝতে পারছেন? এ ব্যাপারে কি কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে? বলেন, আপনার মেয়েদের থেকে বলেন। জি না স্যার। জি না স্যার। আপনারা তো দেখান না। আপনার জেনিফারে কি প্রেজেন্ট করছেন আপনি কোনো ক্লাসে আপনার কাজ? আগে মনে করছিলেন, অনেক আগে। জি স্যার করছি। ইদানিং করেন নাই অনেকদিন নাকি? জি ইদানিং অনেকদিন করি নাই, নেক্সট ক্লাসে করবো স্যার। একটু প্রিপারেশন নেবেন। আমরা হোম কিন্তু টাস্ক করব। র্যান্ডমলি আসবো, কাকে বলবো এটা ঠিক নাই, এই জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন যাতে আমরা করতে পারি। হ্যাঁ, সাদিয়া উর্মি আপু, কি অবস্থা আপনার? আপনি কি আছেন নাকি লগ ইন হয়ে অন্য কাজে ব্যস্ত? উনি মনে হয় অন্য কাজেই আছে। যাই হোক, তাইলে আমাদের আগামী ক্লাসে আমরা কি দেখতেছি একটু দেখি। আমরা আসলে আজকে আর ইয়ে করবো না। গ্রেডিয়েন্টের কিন্তু আসলে ব্যাপক ব্যবহার হয় ফটোশপে, বুঝছেন? গ্রেডিয়েন্টের 20-তে আসলে আরো একটু অ্যাডভান্স লেভেলের কাজ আছে। গ্রেডিয়েন্টটা আমরা আগামী ক্লাসে দেখব। যে এখানে দেখছেন তো, এগুলোর মধ্যে গ্রেডিয়েন্টের অনেক কিছু কাজ আছে। তারপরে এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর আছে। তারপরে আপনার গ্রেডিয়েন্টের এই জায়গার মধ্যে আছে, এক কথাই ওই জিনিসই। আমরা আগামী ক্লাসে গ্রেডিয়েন্টের আমরা ব্যাপক ব্যবহার আছে। গ্রেডিয়েন্ট আচ্ছা স্যার, আমরা যতদূর জানি গ্রেডিয়েন্ট তো মূলত 2টা কালার অ্যাড করলে হয়, তাই না? কিন্তু এটাকে 4-5টা কালার অ্যাড করা যায় না? এটা হচ্ছে মানে আপনি যেটা জানেন হচ্ছে মিনিমাম কম গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মিনিমাম 2টা কালার থাকতে হবে। কিন্তু সর্বোচ্চ কতটা কালার এটা কোনো লিমিট নাই, বুঝছেন? মানে একটা কালার দিয়ে গ্রেডিয়েন্ট হবে না, কিন্তু মিনিমাম 2টা কালার লাগবে। এটা হচ্ছে মিনিমাম 2টা কালার, কিন্তু 2-এর অধিক ইচ্ছে মতো হাজার হাজার কালার আপনি ব্যবহার করতে পারেন। তবে কথা আছে এখানে যে সাধারণত কি হয়, আমরা অনেকগুলা কালার ব্যবহার করি না গ্রেডিয়েন্টে, ওইটা একেবারে ডিজাইনের মানটা নষ্ট হয়ে যায়, বুঝছেন? গ্রেডিয়েন্ট মেইনলি আসলে ব্যবহার করা হয় কি জন্য জানেন? আলো বোঝানোর জন্য, আলো এবং অন্ধকার বোঝানোর জন্য, ছায়া শ্যাডো বোঝানোর জন্য আমরা গ্রেডিয়েন্ট প্রয়োগ করি। তো ছায়ার তো আসলে অনেক কালার হয় না, ঠিক না? জি স্যার। যে জন্য এখানে আমরা আসলে 4টা-5টা কালার ব্যবহার করা মানে হচ্ছে ওইটা আসলে রুচিসম্মত আর না, অরুচিকর হয়ে যায়।
গ্রেডিয়েন্ট ব্যবহারের সংযম প্রদর্শন করতে হয়, ওইটা আমরা বুঝবো যে আধুনিক ডিজাইনগুলো আসলে কালার প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট সংযম আপনাকে প্রদর্শন করতে হবে। ম্যাক্সিমাম আধুনিক ডিজাইনগুলো যদি আপনি দেখেন, ওয়ার্ল্ডের বেস্ট এই মানে কোম্পানির লোগো কিংবা ধরেন আপনি এখন তো আমরা অনলাইনের যুগে আমরা যে কোনো ডিজাইন দেখতে পারি। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা ব্রুশিয়ারের প্রচ্ছদ কি দেখতে পারি, ক্রেমব্রিজের একটা বইয়ের ডিজাইনটা কি আমরা দেখতে পাই। তো ওরা তো পৃথিবীর বিখ্যাত ডিজাইনার দিয়ে কাজ করায়। তো ওই থিমগুলা দেখলে আমরা কালারের যে পরিমিতি বোধ, কালারের প্রয়োগের যে টেকনিক বা যে থিম, কোন দৃষ্টিকোণ থেকে কালার ব্যবহার করে, ওইটা আমরা ধরতে পারবো। বুঝতে পারছেন? যেহেতু আমাদের দেখা সহজ, দেখতে হলে আমাদের আমেরিকায় যেতে হচ্ছে না, ইংল্যান্ডে যেতে হচ্ছে না। তো ওই ডিজাইনগুলো আমরা আপনাদের প্রথমে দেখাবো যে দেখেন আপনি একজন ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনার, ওর কাছে কালারের তো কোনো অভাব নাই। কম্পিউটারে আমরা ধরি যে কম্পিউটারে আমাদের সব কালারই আছে, কিন্তু ওরা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে 1 কিংবা 2 কালার দিয়ে ডিজাইন করে, শত শত কালার নেয় না। এটা আপনাদের মনে হয় আমি কোনো ভিজিটিং কার্ড দেখাইছিলাম, একটা ভিজিটিং কার্ড দেখাই তো আপনার কাছে ক্লিয়ার হবে যে এই ভিজিটিং কার্ড কি আপনাদের দেখাইছিলাম। দেখেন এখানে 1 কালার, ঠিক না? এটার মধ্যে কয়টা কালার বলেন তো? স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দুইটা স্যার। এই ডিজাইনটা যিনি করছেন, ডিজাইনের লেখা দেখেই তো বোঝা যাচ্ছে যে উনি মোটামুটি একটু ভালো ডিজাইনার। ওনার কাছে কি কালারের অভাব ছিল? উনি এই অ্যাঙ্গিটাকে কি লাল করতে পারতেন না? আর মিডিয়াটাকে কি সবুজ করতে পারতেন না? উনি তো প্রত্যেক অক্ষরে আলাদা কালার দিয়ে দিতে পারতেন। তো আমরা দেখেন বাংলাদেশের ডিজাইনাররা কিংবা আমাদের সাবকন্টিনেন্টে, উপমহাদেশে আমরা যখন বিভিন্ন সাইনবোর্ড ডিজাইন, ভিজিটিং কার্ড দেখি, মানে সব কালারই প্রয়োগ করে ফেলতে চাই। বুঝছেন? কালার প্রয়োগ করতে করতে টিপ মিটে না ওদের। তো এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনগুলোর মধ্যে জাস্ট 1 কালার ব্যবহার করে, আসলে এগুলো 1 কালার। বুঝছেন? সাদা এবং কালোকে আমরা যদি কালার হিসাবে না ধরি আপাতত, তাহলে এখানে আমাদের 1 কালারই বলতে হবে, ঠিক না? এগুলো ম্যাক্সিমাম দেখেন আপনি 1 কালার। সাদা এবং কালোর পরে একটা কালারই ব্যবহার করে, ঠিক না? সাদা এবং কালোর পরে একটা কালারই ব্যবহার করে। দেখেন লাল ব্যবহার করলে অনলি লাল। স্যার এগুলো কি আপনার ডাউনলোড করা নাকি অন্য কোনো ডাউনলোড করা? না, ডাউনলোড। স্যার এগুলো একটু আমাদের গ্রুপে একটু দিয়ে দেওয়া যাবে নাকি? হ্যাঁ, না এগুলো আমরা সরাসরি কাজ করব, আমরা কাজ করব, এগুলোর উপরে আমরা প্রজেক্ট করব, আপনাদের করা দেখাবো কিভাবে করতে হয়। এটা তো ইলাস্ট্রেটর দিয়ে করতে হবে, বুঝছেন? এগুলো ম্যাক্সিমাম ইলাস্ট্রেটরের কাজ, ফটোশপের না। যেহেতু আমরা ইলাস্ট্রেটরে এখনো যাই নাই, আপাতত আমরা ফটো নিয়ে কাজ করতেছি। এটা হয় কি যে যখন যেটাতে আপনি আসেন, আপনার সামনে অঙ্ক পরীক্ষা, এখন আপনি কেমিস্ট্রি নিয়ে বসলে অসুবিধা, ঠিক না? তো এখন আমাদের ফটোশপ, তো আমরা ফটোর মধ্যেই ফোকাস রাখি, অন্য থিংসে আমরা যাব না। জাস্ট এক্সাম্পল হিসাবে হয়তো আপনাদের বললাম যে আমরা এইভাবে আসে এগুলো। তো এখন আমাদের এখানে যাওয়ার প্রয়োজন নাই, বুঝছেন? কিউরিওসিটি আমাদের কিছু কম রাখতে হবে। যখন আমরা যেটাতে আসি ওইটা নিয়ে আমাদের আগাইতে হবে। কারণ আপনি, এটা অনেকেরই হয়, দেখা যায় অনেকে আছে ফিউচারে বাস করে, বুঝছেন? অনেকে আছে পাসে বাস করে। তো আমাদের প্রেজেন্টে বাস করতে হবে। যখন যেটা আছে ওইটা নিয়ে আমাদের স্টাডি করতে হবে। ফিউচারটা আমাদের পরে যখন আসবে ইলাস্ট্রেটর নিয়ে, তখন আমরা ফোকাস করব। সবসময় যদি এটা হয়, আমি ক্লাসে অনেক সময় বলতাম স্টুডেন্টদের, দেখা যাচ্ছে যে আমি হয়তো একটা ক্লাসে ইন্টারনেট নিয়ে ক্লাস নিচ্ছি, একজনে প্রশ্ন করলো, মনে করেন ইলাস্ট্রেটর নিয়ে। আমি বলি যে আপনি ইন্টারনেটের ক্লাসে ইলাস্ট্রেটরের প্রশ্ন করবেন, মানে কি? ইলাস্ট্রেটরের ক্লাসে আপনি করবেন হার্ডওয়্যারের প্রশ্ন, হার্ডওয়্যারের ক্লাসে আপনি কি করবেন? প্রোগ্রামিং এর প্রশ্ন, প্রোগ্রামিং এর ক্লাসে আপনি কি করবেন? ওয়েব ডিজাইনের প্রশ্ন। তার মানে কখনো আপনি প্রেজেন্টে থাকবেন না, শেষ পর্যন্ত আসলে আপনি কিছুই শিখবেন না। কারণ আপনাকে যখন যেটাতে থাকেন আপনি অ্যাডভান্স অন্যটাতে চিন্তা করেন, আর ওইটাতে গেলে আরেকটা চিন্তা করেন। এটা একটা সমস্যা না, এটা একটা মানসিক রোগ। এটা অনেকের প্রকট থাকে, অনেকের আবার লাইট এই সমস্যা হয়।
কারো বেশি কারো কম। তো আমাদের এই প্রবণতা যাদের আছে আপনাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমরা একটা ক্লাসে আরেকটা বিষয় নিয়ে যদি চিন্তা করি তাহলে আমরা ওই বিষয়টা আমাদের মাথায় থাকবে না ইন ফিউচারে, ঠিক কিনা বলেন? জি স্যার। ঠিক কিনা বলেন? এটাও আর অনেকটা ওয়াজের মতো হয়ে যায় না, হুজুরদের জি হুজুরদের স্যার। dialogue। ওরা মানে একটা বাক্যর শেষেই ঠিক কিনা বলেন এটা রাখে ওরা। তো জি ওটা এই স্যার। জন্য রাখে যাতে মানে ভিউয়াররা মানে অডিয়েন্সরা ঘুমিয়ে না পড়ে, কারণ ওদের ওয়াজগুলো তো রাতেই হয়, বুঝছেন? এই উন্মাদনা তৈরি করার জন্য বাক্যের শেষে ঠিক কিনা বলেন রেখে দেয়, এটা মানে বাধ্যতামূলক। ওটা চাইলে ওরা রেকর্ড করে রাখতে পারতো, একটা বাক্য বলতো তারপরে ওটা বাজিয়ে দিত, তাইলে ওদের কষ্টটা আর একটু কমতো। আরিফুল ইসলাম কি বলেন? জি স্যার। রুল অফ বারবার কষ্ট ওয়াজ দরকার নাই। রুল অফ ওয়াজ হ্যাঁ হ্যাঁ, আমাদের সেলিম আহমদ আছেন, উনি তো হুজুর মানুষ, উনি বলো ঠিক কি নাকি ঠিক না। ঠিক কি না। তো ঠিক আছে, আমরা শেষ করে দেবো আজকে ক্লাস, বুঝছেন? জি স্যার। আগামী ক্লাসে আমরা গ্রেডিয়েন্ট দেখবো, আর আমরা ক্লাস আসলে আলাদাই করে ফেলবো, বুঝছেন? এখন টাইমটা কি এটা আমরা আলোচনা করবো। আমার এই 25 ব্যাচের কি টাইম কি টেবিল, এটা আমরা 25 ব্যাচেই কথা বলবো। 19 ব্যাচের বিষয় নিয়ে আমরা 19 ব্যাচেই কথা বলবো, যে জন্য আমরা চাচ্ছি না যে আপনাদের বেশ সম্বন্ধে কথা এখানে বলতে, আর আপনাদের বেশি এই এখানের কথা বলতে, ওইটাই মানে প্রেজেন্টে থাকা আর কি, আমরা প্রেজেন্টে থাকার চেষ্টা করি। স্যার একসাথে কি কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে? কোনো প্রবলেম হয় নাই, কিন্তু আমাদের উপস্থিতি কমে গেছে। তো উপস্থিতি বাড়ানোর জন্য এটা আমরা চিন্তা ভাবনা করতেছি, আমি প্রস্তাব দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। কিন্তু যাই স্যার হোক, দুইটা ক্লাসে ক্লাস টিমটা এক থাকলে ভালো হতো, কারণ এই ক্লাসটা কেউ যদি একটা ক্লাস মিস করে তাহলে অপোসাইডে যে করতে পারতো স্যার, এটা সুবিধা হইতো স্যার। তারপরে স্যার প্রতিযোগিতাও একটু ভালো হইতো, এখানে অনেকেই ভিন্ন রকম কাজ করতো, সব একসাথে দেখতে পারতো। ক্রিয়েটিভিটি তো সবার একরকম না, আইডিয়া তো হচ্ছে আমরা সবার এক। আসলে মেয়েদের বেচের সাথে কথা বলবো। আবার আরেকটা জিনিস কি দেখা যায় জানেন, আমার খুবই তিক্ত একটা অভিজ্ঞতা আছে, ইন্টারেস্টিং অভিজ্ঞতা কি জানেন? ধরেন একটা ব্যাচের 15 জন স্টুডেন্ট আছে, আমি যখন লাইভ ক্লাস করাইতাম, অনেকদিন ক্লাস করাইলে আসলে অনেক ধরনের অভিজ্ঞতা হয়। তো দেখা যায় কয়েকজন স্টুডেন্ট বলছে, স্যার আমাদের ক্লাসটা 2 ঘন্টা পিছিয়ে নিয়ে যান, ওরা অনেকদিন ধরে মানে ডিস্টার্ব দিচ্ছে। তো আমরা পিছিয়ে নিলাম, নেওয়ার পরে কি হয়েছে জানেন? 2টা ক্লাস করার পরে ওরা নাই। কিন্তু যারা এই পিছানো আগানোর কথা বলে আসলে ওরা প্রকৃতপক্ষে ক্লাসের প্রতি ওদের ইন্টারেস্টই কম। যারা ওরা থাকার হ্যাঁ স্যার এমনিতেই থাকবে। সেটাই, শেষ পর্যন্ত দেখা যাবে কি আসলে ওরাই নাই, যারা মানে যারা তার নিজের সমস্যার কথা বলে, বেশিরভাগ সমস্যা যে আমার এটা হইলে সমস্যা, ওইটা হইলে সমস্যা, আসলে ওরা কখনোই সমস্যা থেকে বাইর হতে পারে না, একসময় ওরা স্যার ব্যর্থ হয়ে যায়। এই লেভেলে এসে যদি স্যার কেউ মানে প্রবলেম হয়, এটা তো হইতে পারে না স্যার। যাই স্যার হোক, এটা তারপর আমি ওদের ইউনিভার্সিটি সাথে লেভেলে আলাদা এসে করে স্যার একটা কথা বলবো। হচ্ছে, এটা আপাতত আসলে আমরা মনে করি না কম্বাইন্ড এটা এই প্রবলেম কথাগুলো হবে। আমি বলতে চাচ্ছি না, বুঝছেন? ওদের আমি শুধু মেয়েদের সাথে আমি এটা নিয়ে কথা বলবো যে তাদের স্পেসিফিক মতামতটা আমি নেব, যে আসলে যিনি ক্লাসে মাসে 2 দিন আসেন, উনি যদি এসে বলেন যে আমি এটা হলে পারবো না, ওইটা হইলে পারবো না, উনি তো নাই, উনার দাবি কি আমরা কি শুনবো? উনি আমাদের রুটিন পরিবর্তন করিয়ে এটা ওটা করিয়ে পরে দেখা যাবে উনি নাই, উনি ফটোশপ ওনার কম্পিউটারই নাই, ডাটা দিয়ে মাঝে মাঝে ঢুকে আমাদের এইসব বলে চলে গেছেন, এরকম হইতে পারে, ঠিক না? আমরা ইনশিওর হবো আসলে যিনি দাবি দেবেন ওনার আমি অ্যাটেন্ডেন্স দেখবো যে উনি গত 25টা ক্লাসের মধ্যে কতদিন আসছেন। যারা অ্যাটেন্ডেন্স বেশি আছে তার দাবি আমরা মানতে পারি, ঠিক না? কি বলেন? মানে যিনি রেগুলার ক্লাস জি স্যার, করেন, আপনার যেমন ইচ্ছা, ভালো আমি যেটা এটা মনে দেখবো, করেন আমি ওইটাই মূলত করেন। লজিক্যালি এগুলো বিশ্লেষণ করব, ওদের দাবিগুলো আমরা শুনবো এবং এটা আমি মোস্ট লজিক্যাল বিশ্লেষণ করব, করে আমি বুঝবো কি করা যায়, চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, তাইলে এতটুকু থাক আমাদের।